আমরা যেটা দেখছি যে বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যপাল সংঘাত একেবারে চরমে পৌঁছে গিয়েছে। শেষ পর্যন্ত যেটা আমরা দেখলাম যে রাজ্যপাল তিনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন। কোন তিনটি বিষয়ে তিনি অভিযোগ করেছেন তা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, সন্ত্রাস এবং বিশ্ববিদ্যালয়ের চত্বরকে রাজনীতির কাজে লাগানোর অভিযোগ। আর অন্যদিকে ভোটের বাকি আর মাত্র 13 থেকে 14 দিন। ভোটের ময়দান একেবারে উত্তপ্ত। বিশেষ করে এই বঙ্গের কথা বলছি। মোদি এবং মমতার একের পর এক জনসভা এবং সবথেকে বড় কথা যে তিনটে ইস্যু যেটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে দুর্নীতি ভার্সেস বঞ্চনা এবং অবশ্যই সন্দেশখালী। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করতে আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন প্রথমেই পরিচয় করিয়ে দিই। রাহুল চক্রবর্তী রয়েছেন, সপ্তর্ষি চৌধুরী, সুব্রত দত্ত এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সকলকে স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দ স্টুডিওতে। আর শুরুতেই নজর রাখবো সিঙ্গুর নন্দীগ্রামের মতো নয়, সন্দেশখালীর ঘটনা স্থানীয়, সেখানে কেউ মারা যাননি। অভিযুক্তদের পুলিশই গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্দেশখালী নিয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে যাওয়ার পর শুক্রবার এভাবেই কার্যত তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে শুরু হয়েছে নতুন তরজা। अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेशखाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा। उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমাদের পুলিশই গ্রেফতার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। লোকসভা ভোটের ব্যাটল গ্রাউন্ড তেতে উঠেছে, তবে এ রাজ্যে যাবতীয় উত্তাপের কেন্দ্রে সেই সন্দেশখালী। বৃহস্পতিবার কোচবিহারে ভোটের প্রচার করতে এসে প্রধানমন্ত্রী যে ইস্যুতে তৃণমূলের সরকারকে নিশানা করেছিলেন, শুক্রবার উত্তরবঙ্গে প্রচারে গিয়ে কার্যত তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী যখন সন্দেশখালীর অভিযুক্তদের না ছাড়ার হুঁশিয়ারি দিলেন, তখন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ড মনে করিয়ে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेशखाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। संदेशखाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी। আমরা কোন রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবার গেছো? কবার তোমার পার্টি গেছে? কবার বিচার করেছো? বিলকিসকে পুড়িয়ে মেরেছো, কবার বিচার করেছো? সাক্ষী কুস্তি লড়াই করত, মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে, লজ্জা করে না? গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো? আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছো? সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে হারোয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামকে টিকিট দিয়েছে তৃণমূল। কার পাশে থাকবে সন্দেশখালী তা জানা যাবে 4 জুন। আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুল দাকে দিয়েই শুরু করছি আজকের এই আলোচনা। রাহুল দা, রেশন দুর্নীতির তদন্ত দিয়ে সন্দেশখালীর ঘটনার সূত্রপাত আমাদের সকলের মনে আছে সেই 5ই জানুয়ারি, এবং তারপর সেই একের পর এক যে বিষয়গুলো যোগ হয়েছে তা হচ্ছে যেটা আমরা দেখলাম যে মাছ আমদানি রফতানি ব্যবসায় অস্বচ্ছতা, কালো টাকা সাদা করার নানা উপায়, 137 কোটি টাকা গত 11 বছরে শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ, এই সমস্ত তথ্য ইডি সামনে এনেছে। এবং একই সঙ্গে যেটা আমরা দেখেছি যে জমি দখল, ভেড়ি দখল, মহিলাদের প্রতি অত্যাচার, নিগ্রহ। তো এত কিছুর পর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে সন্দেশখালীতে কি হয়েছে, লোকালি কিছু ঘটনা ঘটেছিল, আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা গ্রেফতার করেছি এবং যার যেটুকু জমি নিয়ে অসুবিধা ছিল সেই জমি আমরা ফেরত দিয়ে দিয়েছি। অতি সরলীকরণ হয়ে গেল না সন্দেশখালীর ঘটনা? না, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যে যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক, যেটা হয়েছে সেটা অভিপ্রেত ছিল না, একদম তাই। কিন্তু সন্দেশখালীর লোকসভার নিরিখে বসিরহাট টোটাল লোকসভার মধ্যে একটা ব্লক মাত্র। সেই সন্দেশখালীতে যদি যে হয়ে থাকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
জমি ফেরত দেওয়া হয়েছে অবশ্যই, অভিযোগের জন্য ওখানে ক্যাম্প বসানো হয়েছে, পুলিশ ওখানে সক্রিয় হয়েছে, এবং যেখানে যেখানে যা অভিযোগ ছিল প্রত্যেকটা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যেকটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং আজকে নতুন করে বলে তো লাভ নেই। অর্থাৎ আপনি যেটা বলছেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রের একটা ছোট জায়গা হচ্ছে সন্দেশখালী, সুতরাং সেখানে যদি কিছু ঘটে থাকে তাহলে ঘটেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সুতরাং সেটা কখনো লোকসভা ভোটের আগে ইস্যু হতে পারে না। ইস্যু হলে, যদি ইস্যু বলেন প্রধানমন্ত্রী, তাহলে আজকে তো আমরাও জানতে চাই, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন যে প্রধানমন্ত্রী তো শুধু সন্দেশখালীর নয়, উনি তো সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাহলে যখন মণিপুর জলে তিনি যান না কেন? হাতরসে দাঁড়িয়ে তৃণমূল প্রতিনিধিদের আটকানো হয়েছে, হাতরস, উন্নাও, প্রয়াগরাজ, আজকে সাক্ষীর কথা বলা হলো, আজকে ব্রিজভূষণের কথা বলা হচ্ছে, আজকে দাঁড়িয়ে যে কটা জায়গায় নারী নির্যাতন হয়েছে, প্রধানমন্ত্রী কোথায় কোথায় গেছেন, কি ব্যবস্থা হয়েছে, একবার তুমি বলে দাও বৃষ্টি, একবার বলে দাও। ভারতবর্ষের দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যদি দেশের হন তাহলে তিনি কি ব্যবস্থা নিয়েছেন? অর্থাৎ সেই ভোটের আগে সেই কম্পারেটিভ স্টাডি, এবং রাহুল দা একেবারে পরিষ্কার সস্তার রাজনীতি পরিষ্কারই বলে দিচ্ছেন যে একটা ছোট জায়গা সন্দেশখালী, সেটা কি করে একটা লোকসভা ভোটে ইস্যু হতে পারে। আমি এখানেই আসছি সপ্তর্ষির কাছে। দেখুন, সন্দেশখালী তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে সন্দেশখালীতে দিনের পর দিন মহিলাদের ওপর কি নির্যাতন চলেছে। পিঠে বানানোর নামে তাদেরকে নিয়ে যাওয়া হতো রাত্রিবেলাতে। অর্থাৎ একটা রাজনৈতিক দল শুধুমাত্র তাদের লিপ্সা চরিতার্থ করবার জন্য সেই এলাকার মানুষের সম্ভ্রমকে নিয়ে খেলেছে। ঠিক একই কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভুল কথা নয়, উনি ঠিক একই জিনিস পার্ক স্ট্রিট কাণ্ডের সময় দেখিয়েছিলেন। যখন এখানে সেই ভদ্রমহিলা ধর্ষিতা হলেন, ওটাকে উনি ছোট ঘটনা দিয়ে খেয়েছিলেন, এবং তিনি ঠিক করে দিয়েছিলেন ধর্ষিতা হলে তারকে কত অনুদান দেওয়া হবে। অর্থাৎ মানুষকে কোন পর্যায়ে এই সরকার নিয়ে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী, একজন মহিলা, তার কাছ থেকে এই জাতীয় শব্দ চয়ন বা শব্দ বন্ধন আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন? সন্দেশখালীতে যারা সন্ত্রাস করেছে, যারা এই সকল লুম্পেন গোষ্ঠী, তাদের জেলে যাওয়া স্বাভাবিক। এটা নিয়ে রাহুল দা বলুক, গলা ফাটিয়ে তার মাননীয় মুখ্যমন্ত্রী বলুক, এই দলটার ভবিতব্য হচ্ছে জেলখানা। শুরু হয়ে গেছে। এবং এই যে জমি ফেরতের কথা বলা হচ্ছে, এবং রাহুল দাও বললেন যে হ্যাঁ জমি তো আমরা ফেরত দিয়ে দিয়েছি, জমি হয়তো ফেরত দেওয়া হয়েছে, বেশ কিছু জমি ফেরত দেওয়া হয়েছে, কিন্তু রাহুল দা নিশ্চয়ই আপনার মনে থাকবে যে সেই জমির ক্যারেক্টার একেবারেই বদলে গেছে। বারবার সন্দেশখালীর কৃষকরা তারা কিন্তু এই কথা বলেছেন। সুব্রত বাবুর কাছে আমি বলে দিচ্ছি যে ইরিগেশন থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তর থেকে আরম্ভ করে জমির যদি চরিত্র বদলেও থাকে, তুমি যেটা বলছো যে মানে সেটাও চরিত্র বদল করার চেষ্টা হচ্ছে, এবং সরকার সম্পূর্ণ সচেষ্ট ব্যাপারে, এই ব্যাপারে সচেষ্ট। এবং তোমায় বলছি একটা কথা সপ্তর্ষি মনে করে দিই, আমি শেষ করে দিচ্ছি। তুমি কুলদীপ সেঙ্গারের নাম শুনেছো নিশ্চয়ই, আমরা জানি, সবাই জানি। বিজেপি এমন একটা দল যে ধর্ষণকারীর হয়ে মিছিল পর্যন্ত করে। বুঝলাম, সিঙ্গুরের জমির ক্যারেক্টার আজও কিন্তু বদলায়নি, বদল করা। আমি সুব্রত বাবুর কাছে আসবো। সুব্রত বাবু, যতবারই সন্দেশখালীর ইস্যু উঠবে ততবারই কিন্তু আবার হাতরাস মণিপুরের কথাও আসবে। তার কারণ হাতরাস মণিপুরে যেমন প্রধানমন্ত্রী যান না, সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী যান না, কিন্তু সন্দেশখালীতে বিরোধীদের শুরু থেকেই যেতে দেওয়া হয়নি। বামেরা বারবার বাধাপ্রাপ্ত হয়েছে, এবং নিরাপদ সর্দারের গ্রেফতার, প্রাক্তন বিধায়ক তিনি সেই সন্দেশখালী, তাকেই তো গতকাল আমরা দেখলাম বামেরা প্রার্থী করেছে সেই সন্দেশখালী। কতটা ডিভিডেন্ড বামেরা তুলতে পারবে সন্দেশখালী থেকে? প্রথম কথা হচ্ছে এই শব্দটা আপত্তি আছে, ডিভিডেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেটা বললেন, লড়াই, হ্যাঁ, হাতরাসের ঘটনা। আমি 2013 সালের 25শে অক্টোবর মধ্যমগ্রামে একটা মহিলাকে, ট্যাক্সি চালকের মেয়ে, তাকে গ্যাংরেপ করা হয়েছিল এবং পুড়িয়ে মারা হয়েছিল এই রাজ্যে, এবং আরজি করে মারা গেছিল। ফলে কে কার সাকসেসার আমি জানি না, আমি শুধু ঘটনাটা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যিনি প্রার্থী হয়েছেন নিরাপদ সর্দার, আপনারা দেখেছেন, সবাই দেখেছে, পশ্চিমবাংলার মানুষ, ও গত 5 বছর ওখানে থাকে না। ও বাঁশদ্রোণীতে, আমি যে এলাকায় থাকি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে, ওখানে থাকে। সেখান থেকে পুলিশ শুধু গ্রেপ্তার করলো না, ডিটেন করিয়ে রেখে দিল। তারপরে হচ্ছে গিয়ে যেদিন ওকে গ্রেপ্তার করলো তার পরের দিন এফআইআর হলো। গোটাটা সাজানো। আসলে আমাদেরকে ওখানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না, সেই কারণে হচ্ছে এই ধরনের ঘটনা রাজ্যের শাসক দল প্রশাসনের পক্ষ থেকে ঘটানো হয়েছিল। এবং আমি আপনাদের বলতে পারি যে এইভাবে তো মানুষকে আটকে রাখা যায় না রাজনৈতিকভাবে। ওখানে যে গত 5-6 বছর ধরে তৃণমূল কংগ্রেস যে জঙ্গলের রাজত্ব কায়েম করেছিল, আপনারা দেখিয়েছেন,
137 কোটি টাকা 11 বছরে শেখ শাহজাহান শুধু একটা কোম্পানিতে ওখান থেকে করেছে। ডায়মন্ড হারবারে FBI-কে সুবিধা দেওয়ার জন্য, চিংড়ি মাছ এক্সপোর্ট করবার জন্য এবং সেই তৃণমূল কংগ্রেসকে ইলেকট্রাল বন্ডে টাকা দেওয়ার জন্য শাহজাহানকে কিভাবে ব্যবহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী যেটা শেষ বললেন, যেটা দেখানো হলো, এটাতে পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে শাহজাহান যা করেছে তার 75 ভাগ কালীঘাটে গেছে, না হলে এইভাবে শাহজাহানকে ডিফেন্ড করা যায় না। বেশ, আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসছি। আমি আসবো। হ্যাঁ, নিরাপদ মাইতি যার কথা বলছেন, নিরাপদ সর্দার, তার আগের বিধানসভায় দেখো তার মানে তার সঙ্গী কে ছিল, একবার খুঁটিয়ে দেখো, শাহজাহান ছিল। আমি বলছি শাহজাহান ছিল। এটাও ঠিক যে গত বারবার নিরাপদ সর্দার, না রাহুল দা, নিরাপদ সর্দার তিনি কিন্তু বারবার বিধায়ক তার সামনে তুলে ধরা হয়েছে, যেটা অন রেকর্ড রাখা হয়নি। এটা নিশ্চয়ই আপনারা মনে থাকবে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, দুটো বিষয় দেখা যাচ্ছে। একদিকে রেখা পাত্রকে বিজেপি তারা প্রার্থী করেছে বসিরহাট থেকে। রেখা পাত্র যিনি সন্দেশখালীর এই ঘটনার, এই যে মহিলাদের ওপর অত্যাচার নিগ্রহ, তার প্রধান প্রতিবাদী মুখ। অন্যদিকে আমরা দেখলাম যে নিরাপদ সর্দার, যাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল এই ঘটনায়, তাকে সিপিএম এর তরফ থেকে প্রার্থী করা হয়েছে। এবং তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলছে যে একটা ছোট্ট জায়গা হচ্ছে সন্দেশখালী গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রে, সুতরাং সেটা লোকসভার ইস্যু কখনো হতে পারে না। কি মনে হয় ভোট যুদ্ধ বসিরহাটে কি হতে চলেছে? দেখুন, ভোট যুদ্ধে এটুকু বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিফেন্সিভ। মোদিজি এসে বলছেন, ইস্যুগুলো বলছেন, উনি তার বদলা ডিফেন্ড করছেন। এবং ডিফেন্ড করতে গিয়ে কি বললেন যে সন্দেশখালীতে তো লোক মারা যায়নি। সন্দেশখালীতে লোক মারা যায়নি সেটা কি একটা কথা? মানুষের মৃত্যু হলেই সেটা সবচেয়ে বড় অন্যায়। আর যদি গণভাবে অত্যাচার হয়, মহিলাদের উপর নির্যাতন হয়, তাহলে সেটা কোনো ব্যাপার নয়। সুতরাং এই যে ধরনের ডিফেন্স, এগুলো খুব সস্তা ধরনের ডিফেন্স, মানে ওনার হাতে কোনো যুক্তি নেই, এটা বোঝা যাচ্ছে। দ্বিতীয় নম্বর, সত্যি তো অন্যায়, হাতরাস অন্যায়, মণিপুর অন্যায়, এগুলো সবই আমরা ব্রিজভূষণ মালিকে যেটা হয়েছে, সাক্ষী মালিক, সেটা অন্যায়। কিন্তু একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে উনি জাস্টিফাই করবেন? ওটা তো অন্যায় নিশ্চয়ই। তাই বলে আমরা চাই একটা সুশাসন। উনি সেই সুশাসনের, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তো 34 বছরের রাজত্বের পরে এসেছিলেন। আমরা তো তার কাছে সুশাসন চেয়েছিলাম, মানে আমরা যারা পশ্চিমবঙ্গের নাগরিক। সেই সুশাসনের জায়গায় উনি যখন তার রাজ্যে এরকম হচ্ছে, উনি দেখিয়ে দিচ্ছেন, চলে যাও, দেখো মণিপুরে কি হয়েছে, হাতরাসে কি হয়েছে, আমরা সেগুলো দেখবো কেন? সুতরাং মানুষ এটা কিন্তু ভালোভাবে নেবে না। উনি যখন একটা অন্যায়কে দিয়ে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করছেন। যদি আমি বলি নিরাপদ সর্দারের ব্যাপার, নিরাপদ বাবু কিন্তু দীর্ঘদিন ধরে এটা বলে গেছে, বিধানসভায় দাঁড়িয়ে বলে গেছিলেন। সেই বলে যাওয়া তাকে থামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা অর্গানাইজড ক্রাইম এখানে ছিল, অর্গানাইজড ক্রাইম ছিল। এবং সেই অর্গানাইজড ক্রাইমকে ভাঙবার চেষ্টা যে উনি করেছিলেন, বিধানসভার ভাষণে তার রেকর্ড আছে এবং সেই রেকর্ডটা তারা বারবার করে বলবারও চেষ্টা করছে। নিরাপদ সর্দার যদি ওখানে প্রার্থী হন, খুব স্বাভাবিকভাবেই তিনি সেটা বলবার চেষ্টা করবেন যে আমি তো এই জিনিসটা ভাঙবার চেষ্টা করেছিলাম। এটা তার পক্ষে নির্বাচনের ক্ষেত্রে ফল দেবে, এটা তো স্বাভাবিক। একেবারে একাধিক বিষয় রয়েছে এবং সন্দেশখালীর মানুষ শেষ পর্যন্ত কার পাশে থাকবেন তার উত্তর পাওয়া যাবে 4 জুন। অন্যদিকে শেখ শাহজাহান তিনি কি বলছেন? তিনি বলছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিজেপির দালালরা। এবং অন্যদিকে দুর্নীতি ইস্যুতে এবার বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও গুজরাটে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন তৃণমূল নেত্রী। দুর্নীতি হলে কেউ ছাড় পাবে না বলে বার্তা দিয়েছে বিজেপিও। পাশাপাশি নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসত্য বলছেন, প্রতিক্রিয়ায় জানিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। বিজেপি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা দুর্নীতিবাজ বটে। কাউন্টডাউন শুরু, কয়েকদিন বাদে শুরু হয়ে যাবে 2024-এর লোকসভা ভোটের মহারণ। তার আগে দুর্নীতি ইস্যুতে তৃণমূল বিজেপি দরজা সপ্তমে। দুর্নীতি নিয়ে বৃহস্পতিবারে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। और बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में
भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। আর শুক্রবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশ গুজরাতের দুর্নীতি নিয়ে নরেন্দ্র মোদীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো, চ্যালেঞ্জ করে যাচ্ছি। বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে? মোদিজির সরকার, এটা কেউ ছাড়া পাবে না। যেখানে দুর্নীতি হচ্ছে তার কাছে চিঠি যাবে, যোগী সরকারের কাছে চিঠি যাবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমরা এত কোটি টাকার হিসেব, আমরা এত কোটি টাকা ডেফিসিট আছে আমরা চেয়েছি, এ তো মিথ্যে কথা বলছেন। এদিন প্রচারে গিয়ে ফের একবার নাম না করে প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়া। আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন, যোগ্য লোকেদের বাদ দিয়ে চাকরি বিক্রি করেছিলেন। এই যে উনি বলছেন যে অনেক লোকের চাকরি খেয়েছেন, এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাদেরই চাকরি টার্মিনেট করেছিলাম। শেষ হাসি হাসবে কে জানা যাবে 4 জুন। আশাবুল হোসেন, সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাহুল বাবুর কাছে আসবো। রাহুল বাবু, গুজরাট উত্তরপ্রদেশে যদি দুর্নীতি হয় তাহলে কি বাংলায় দুর্নীতির ছাড়পত্র পাওয়া যায়? নয়তো এই হাজার হাজার চাকরি প্রার্থী বা যারা মাথার উপর ছাদটুকু পাননি, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে বা 100 দিনের কাজ করেছেন টাকা পাননি কারণ কেন্দ্রের পাঠানো টাকা দুর্নীতিতে চলে গেছে অন্য কোথাও, সে কারণে সেই মানুষগুলো এই শ্বেতপত্র থেকে কি পাবেন বলুন তো? সুকর্ণা, দুটো কথা বলার আছে। প্রথম কথা, তুমি যদি পড়াশোনা করো, যদি মার্কশিট নিয়ে বসি আমরা, তাহলে অলওয়েজ কম্পারেটিভ স্টাডি করবো আমরা, যে হাফ ইয়ারলিতে কত পেয়েছি, অ্যানুয়ালে কত পাচ্ছি। তো মানুষ তো সেটা দেখবে। আমি শেষ করি, রাজ্যের মানুষের কাছে তো এটা তো দেখতে হবেই। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এসে এত বড় বড় কথা বলছেন এবং তার জায়গায় দাঁড়িয়ে তিনি কি করেছেন, আমরা কি করেছি, এই কম্পারেটিভ স্টাডি তো আসবেই। নাহলে আমরা মানুষের কাছে যাবো কি? দ্বিতীয়, দেখো তুমি আমরা কি করেছি এবং কেন্দ্র কি করেছে, এই কম্পারিজন অবশ্যই আসবে, কিন্তু সেই কম্পারিজনের কথা আমরা বলছি না। আমরা বলছি দুর্নীতির কথা। দুর্নীতি নিয়ে যে কম্পারিজন হচ্ছে, যে ওখানে এত দুর্নীতি হয়েছে, আমরা একটু কম দুর্নীতি করেছি। দুর্নীতি নিয়ে আমাদের জিরো টলারেন্স ছিল। দুর্নীতি নিয়ে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা জেলে যাবে, তাদের বিরুদ্ধে যদি তদন্ত হয়, ব্যবস্থা হয়, অপরাধী হয়, তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। কিন্তু যারা আজকে চিৎকার করে বলছেন তারা কতটা সাধু সেটাও ক্লিয়ার হওয়া দরকার। এবং আমি ছোট্ট কথা বলি একটা, আজকে আবাস দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে, রুরাল মিনিস্ট্রি, যে রুরাল মিনিস্ট্রি অফ তাতে পোর্টালে দেখবে 1451 খানা বাড়ির কমপ্লেন এসেছিল এবং সেটা পাঠিয়ে দেওয়ার পরে তারাই বলেছে 1413টা বাড়ি কমপ্লিট, এবং সেখানে দাঁড়িয়ে এই ভুলটা প্রমাণ হচ্ছে। পোর্টালগুলো চেক করে দেখবে এত তথ্য অসঙ্গতি, এত মিথ্যে কথা, অসঙ্গতি, অস্বচ্ছতা, শ্বেতপত্র প্রকাশ নিয়ে আগে আমরা দেখেছি যে একই কথা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। কেন্দ্র তারা কি করবে, এতগুলো টিম পাঠিয়ে তারা শ্বেতপত্র প্রকাশ করুক, কিন্তু কোন তরফই শ্বেতপত্র প্রকাশ করছে না। সপ্তর্ষির কাছে এখানেই আসবো। সপ্তর্ষি, বারবার যেটা আমরা দেখছি যে নরেন্দ্র মোদী তিনি একেবারে বলছেন যে দুর্নীতি সাফ করে আমি থাকবো, নইলে হবে না, বঙ্গতে আমরা পুরো দুর্নীতি সাফ করে দেবো। কিন্তু এই প্রশ্নও তো উঠবে, অজিত পাওয়ার, নারায়ণ রানে, হেমন্ত বিশ্ব শর্মা, জনার্দন রেড্ডি যিনি সবে সবে ফিরে এসেছেন বিজেপিতে এবং তিনি প্রার্থী পর্যন্ত হয়েছেন, এদের নিয়ে তো চুপ থাকছে নরেন্দ্র মোদী। না, বিষয়টা ঠিকই। রাহুল দা শুরুই করেছিলেন মার্কশিট দিয়ে 100 বার, এর বাইরে কিছু হয় না। কারণ তৃণমূল দেখিয়েছে মার্কশিট কি করে নম্বর বদলাতে হয়, ওয়েব মার্কশিট যদি আপনি দেখে থাকেন। সুতরাং এই তৃণমূল যদি জিরো টলারেন্সে
টলারেন্সের কথা বলে, এর থেকে মিথ্যে আর কিছু হয় না। যাই হোক, সেটা দর্শক বলবে। আর শ্বেতপত্র 100 বার আসবে। জিরো টলারেন্সের কথা দুর্নীতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, আমরা সেটা করে দেখাই। সেটা গুজরাট হোক, সেটা আপনার উত্তরপ্রদেশ হোক, পশ্চিমবঙ্গের হোক, অভিযোগ থাকলে অবশ্যই সেটা প্রমাণিত হবে, কেউ সেখানে ছাড় পাবে না। সেখানে প্রত্যেকটা ভারতবাসীর কাছে নাগরিক নিরাপত্তা এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি দেখিয়েছে। আজকে প্রশ্ন হচ্ছে উনি কি বলছেন, কথায় কথায় উনি বলেন বাইরের কথা বলেন। আপনি বলুন তো, আজকে যে রেখা পাত্র ওখান থেকে প্রার্থী হয়েছেন আমাদের সন্দেশখালী, সেই ভদ্রমহিলা চোখে চোখ রেখে এই শাহজাহানের দুর্নীতির এগেনস্টে দেখেছে, আর দুর্নীতির কথা বলছেন। আমাদের কেরলের প্রার্থী দেখুন, সেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছে। কোথা থেকে সে এসছে? হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। সুতরাং দুর্নীতি আর দেশপ্রেম এই দুটো নিয়ে যদি তৃণমূল বা বামপন্থীরা বলে, সেখানে শোনা যায় না। দ্বিতীয় প্রশ্নটা একটা পয়েন্ট আছে, প্রচুর অভিযোগ তার বিরুদ্ধে, কিন্তু বিজেপি তাকে ফিরিয়ে নিল, প্রার্থীও করে দিল। সেখানে আপনি কি বলবেন? না, কোনো কিছু বলা নেই, প্রমাণ হোক একটার পরে একটা। তাহলে তৃণমূলের তরফে একই কথা বলা হচ্ছে, প্রমাণ হোক। সুব্রতদা, প্রমাণ হোক, দুতরফে একই কথা। যে বহুদিন ধরে এটা বলা হচ্ছে, রাজ্যের সরকার এবং দেশের সরকার এই আবাস দুর্নীতি থেকে শুরু করে যা যা হয়েছে সেইটা নিয়ে দিল্লির সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক, হচ্ছে না, কেউ দেখছে না। সেকেন্ডলি, এই যে বঞ্চনা, দিল্লির সরকার টাকা দিচ্ছে না বলে যে মুখ্যমন্ত্রী বলছেন, সেইটা নিয়ে বিধানসভায়, অন্য কোথাও না, একটা শ্বেতপত্র প্রকাশ হোক, পশ্চিমবাংলার মানুষ জানুক যে এখানে 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 বঞ্চনা হয়েছে। এটা হচ্ছে না। আমি দাবি করছি, গত 15 বছরে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পদ কিভাবে বেড়েছে, ক্ষমতা থাকলে উনি ওনার শ্বেতপত্র প্রকাশ করে বলুক। 2, এই যে বললেন না যে ওই তুমি মহারাজ সাধু হলে আজ এই যে দেখালেন, উনি কলকাতায় মিছিল করে বলেছিলেন যে টুম্পাই চোর, অমুক চোর, আমি চোর, যাদের যাদের নাম বলেছিলেন প্রত্যেকটা জেলে গেছে। উনি হয়তো যাবেন, লিস্টে আছে, সেই কারণে ওনার এটা মনে হয়েছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে, দেখুন, গতকাল হিমন্ত বিশ্ব শর্মা একটা টুইট করেছে ইন্ডিয়ান এক্সপ্রেসে, আমি নামটা বলে দিলাম, ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা খবর বেরিয়েছে যে সিবিআই প্রোব ওনার এগেনস্টে উঠে গেল বিজেপিতে জয়েন করার পর। গত 3 দিন আগে প্রফুল প্যাটেলের বিরুদ্ধে সিবিআই প্রোব উঠে গেল বিজেপির সঙ্গে থাকবার জন্য, নারায়ণ রানে। আর আমাদের রাজ্যের কথা আমি আর বলছি না। এই যে যা হচ্ছে, প্রধানমন্ত্রী যেটা বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, সারা বিশ্বে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ইলেকট্রাল বন্ডে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। অবশ্যই ইলেকট্রাল বন্ড সামনে আসার পর আমরা নিজেরা দেখলাম যে এই দেশের যিনি অর্থমন্ত্রী, সেই নির্মলা সীতারামনের স্বামী, যিনি একজন অর্থনীতিবিদ, তিনি স্পষ্ট বললেন যে শুধু ভারতবর্ষ না, গোটা বিশ্বে এই ইলেকট্রাল বন্ড হচ্ছে সবথেকে বড় দুর্নীতি এবং নরেন্দ্র মোদী সরকারকে তার ফল ভুগতে হবে। এ কথা কিন্তু তিনি স্পষ্ট বলেছেন।